বিহারের বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি বাঙালি ছাত্রছাত্রীদের মনে আশা জাগিয়েছিল। যারা দিনের পর দিন শিক্ষক নিয়োগের পরীক্ষার জন্য বসেছিল, এসএসসি এসএলএসটির আশা নিয়ে বসেছিল, বিএড পাশ করে বসেছিল, তারা স্বপ্ন দেখতে শুরু করেছিল পুনরায় শিক্ষক হওয়ার। বাংলাতে না হোক, অন্তত বিহারে গিয়ে যদি শিক্ষক হওয়া যায়। কিন্তু কথায় আছে, অভাগা যেদিকে যায় সাগর শুকায় যায়। গত দুদিন ধরে আমরা দেখছি ফেসবুক সহ সোশ্যাল মিডিয়ায় একটি জিনিস, যে বিহার জয়ের স্বপ্ন শেষ। আজকে প্রশ্ন, সত্যি কি শেষ? একেবারে আলোচনা করব 360 ডিগ্রি ওয়েতে সমস্ত কিছু, এ টু জেড। তো যারা এই ডোমিসাইল নীতি নিয়ে খুব কনফিউজ, বুঝে উঠতে পারছো না ঠিক কি হতে চলেছে, সত্যি কি স্বপ্ন শেষ হতে চলেছে নাকি অন্য কিছু, এস্টেট দিতে যাব কি যাব না যারা ভাবছো, তাদের জন্যে আজকের ভিডিওটা। হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই বেলুড়ে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের প্রসঙ্গ বিহার এস্টেট বিপিএসসির বিপুল শিক্ষক নিয়োগে ডোমিসাইল যে নীতি লাগু করার একটা কথা শোনা যাচ্ছে, তার সত্যতা এবং সেই সম্পূর্ণ খবরটা আমরা চুলচেরা অ্যানালিসিস করব যে ঠিক কি হতে পারে আগামী ভবিষ্যতে। চলো শুরু করা যাক। আমরা এই পুরো ভিডিওটাকে 6টা অধ্যায়ে মেনলি ভাগ করেছি। সবার প্রথমে দেখব ডোমিসাইল নীতি জিনিসটা ঠিক কি। ডোমিসাইল নীতি কি কখনো বিহারে লাগু হয়েছিল এর আগে? এই যে ডোমিসাইল নীতি লাগু হবে, পুনরায় লাগু হবে, তাহলে কি আগে কখনো লাগু হয়েছিল? হলে ঠিক কীরকম ছিল, কবে লাগু হয়েছিল? আর যদি লাগু হয়েই থাকে তাহলে কেন ক্যান্সেল করা হলো ডোমিসাইল নীতি, বা কেন তুলে দেওয়া হলো? নেক্সট প্রশ্ন, তুলেই যখন দেওয়া হয়েছে আবার পুনরায় কেন ওই নীতি আনার প্রসঙ্গ আসছে? এবং সবথেকে বেশি যে প্রশ্নটা তোমরা করেছো, স্যার বিপিএসসি টিআরই 3.0-তে এই নিয়ম লাগু হবে কি? যদি হয়ে যায় তাহলে আমার এস্টেট দিতে যাওয়াটাই তো বৃথা হলো। যাদের 20 তারিখে পরীক্ষা আছে তারা ভাবছো যে আদৌ কি আমার যেতে যাওয়াটা কোনো কাজের হবে? তাদের জন্য এই ভিডিওটা। এবং ভবিষ্যতে আগামী দিনে এই ডোমিসাইল নীতি ঠিক কি এফেক্ট আনতে পারে বিহার শিক্ষক নিয়োগের ক্ষেত্রে, কি এফেক্ট আনতে পারে বাঙালি ছাত্রছাত্রীদের স্বপ্ন পূরণের ক্ষেত্রে, বা অন্য রাজ্য থেকে ছাত্রছাত্রীরা সুযোগ পাবে কিনা, এই সব কিছু নিয়ে আলোচনা করব আজকের ভিডিওতে। তবে একে একে সবার আগে বলবো যে আজকে যে ভিডিও তোমাদের সামনে দেব, যা অ্যানালিসিস, যা তথ্য তোমাদের সামনে আমরা হাজির করব, এই অথেন্টিক তথ্য, এই অ্যানালিসিস এই প্রথমবার। তাই নিজেকে অথেন্টিক তথ্য দিয়ে আপডেটেড রাখতে সবসময় সঙ্গে থাকো বিএসএসসিআইয়ের। তো সবার প্রথমে দেখে নিই ডোমিসাইল নীতি বিষয়টা ঠিক কি। এই ডোমিসাইল শব্দটির অর্থ হলো স্থায়ী বাসস্থান। অর্থাৎ আমাদের প্রত্যেক নাগরিকের যেমন একটা করে আধার কার্ড, একটা করে ভোটার কার্ড, প্যান কার্ড এগুলো থাকে, ঠিক সেরকমভাবেই প্রতিটি নাগরিকের ডোমিসাইল সার্টিফিকেট হয়। এই সার্টিফিকেট একজন নাগরিক একটি স্টেট থেকেই ইস্যু করতে পারে। অর্থাৎ আমি যদি মনে করি যে আমি 3টে রাজ্যে সাইমেন্টেনিয়াসলি থাকি, আমি 3টে রাজ্য থেকে 3টে সার্টিফিকেট ইস্যু করব, আমি কিন্তু করতে পারবো না। অর্থাৎ তোমাকে যে কোনো একটি রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। এবং তাতে রুলস কি আছে, যেমন ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে মিনিমাম 15 বছরের বাসিন্দা হতে হবে, নিজস্ব জমি, বাড়ি, ফ্ল্যাট বা একটা প্রপার্টি অবশ্যই থাকতে হবে তার নামে যে আবেদন করছে। এবং পাশাপাশি মেয়েদের ক্ষেত্রে যারা বিবাহিত তারা অন্য রাজ্যের বাসিন্দা হতে পারে, কিন্তু যার সাথে বিবাহ হচ্ছে তার স্বামী বা হাজব্যান্ড, তাকে অবশ্যই সেই রাজ্যের নাগরিক হতে হবে এবং অন্তত 15 বছর সেখানে থাকতে হবে, তবেই সে পশ্চিমবঙ্গের ডোমিসাইল সার্টিফিকেট পাবে।
তো এরকম প্রত্যেকটি রাজ্যের একটা করে স্থানীয় বাসিন্দা হওয়ার সার্টিফিকেট থাকে। তো এই হচ্ছে ডোমিসিয়াল সার্টিফিকেট। এবার আসা যাক ডোমিসিয়াল নীতিটা কি। ডোমিসিয়াল নীতি মূলত যে কোনো সরকারি পরীক্ষার ক্ষেত্রে রাজ্যে, কোনো একটি রাজ্যে যখন একটা ভ্যাকান্সি বেরোচ্ছে তখন সেই রাজ্যের নাগরিকরাই আবেদন করতে পারবে, অন্যরা আবেদন করতে পারবে না, এটাই ডোমিসিয়াল নীতি। সাধারণভাবে আমি সাধারণ অর্থে যদি বুঝি তাহলে হলো বিহারের যারা পরীক্ষার্থী তারা চাইছে যে বিহারের এই যে বিপুল সংখ্যক নিয়োগ, সেই নিয়োগে কেবলমাত্র বিহারিরাই আবেদন করতে পারবে, অন্যরা নয়, এরকম একটা নীতি চালু করা হোক, এটা তাদের দাবি। এবার এই দাবি যদি সত্যিই লাগু কখনো হয় তাহলে কিন্তু বাংলার ছাত্রছাত্রীদের এই যে স্বপ্ন সেটা শেষ হয়ে যাবে। কিন্তু এখানেই ভিডিওটা শেষ করলে চলবে না, কারণ ভিডিওটা কিন্তু অনেক কিছু বলবো, অ্যানালিসিস বলবো, ইতিহাস বলবো, কেন এই প্রসঙ্গ আদৌ হবে কি না, বাস্তবায়িত কোনো দিন হতে পারে কি না, ডোমিসাইল নীতি সবটা জানাবো। তো নেক্সট যে বিষয়টা নিয়ে কথা বলবো যে এই ডোমিসাইল নীতি কি বিহারে আগে কখনো চালু হয়েছিল? উত্তর হ্যাঁ, চালু হয়েছিল। 2020 সালে একবার ডোমিসাইল নীতি চালু হয়েছিল এবং যতদূর খবর বলছে, ইনফরমেশন বলছে, এই যে বিপুল সংখ্যক শিক্ষক নিয়োগ যখন TRE 1.0 প্রথম শুরু হয় সেই সময় কিন্তু শুধুমাত্র বিহারিরাই আবেদন করতে পারত। এবার প্রশ্ন হলো তাহলে কি এমন ঘটলো যে এই ডোমিসাইল নীতিকে তুলে দিতে হলো? কি এমন ঘটলো? তো সবার আগে বলি ডোমিসাইল নীতিকে তোলা হয় 27শে জুন 2023 সালে। কি বললাম, 2020-তে লাগু হয়েছিল, তারপর শিক্ষক নিয়োগ হলো, হওয়ার পর সরকার 27শে জুন 2023 অর্থাৎ প্রায় 1 বছর আগে তারা সরকারিভাবে ঘোষণা করলো যে এখন থেকে বিহারে ডোমিসাইল যে রুলস সেটা আর অ্যাপ্লাই হবে না। সারা ভারতবর্ষের যে কোনো ক্যান্ডিডেট আমাদের TRE বা সরকারি নিয়োগের পরীক্ষাগুলোতে যোগদান করতে পারবে। এবার এই নিয়ম তুলে দেওয়ার পেছনের আসল কারণটা কি, আর তুলে দেওয়ার পর সরকার কি যুক্তি দেখিয়েছিল, এই দুটো বিষয়ও বুঝতে হবে। তো আসল কারণ সরকার দেখেছে যে, বা তোমরাও একটু খোঁজ নিলে জানতে পারবে, TRE 1.0-তে যত পরিমাণ ভ্যাকান্সি ছিল তার অর্ধেক ভ্যাকান্সিও ঠিকমতো ফুলফিল হয়নি। কেন না, যোগ্য ক্যান্ডিডেটের অভাবে। বিশেষ করে সায়েন্সের যে সমস্ত জায়গাগুলো আছে, ম্যাথস, ফিজিক্স, কেমিস্ট্রি, এই সমস্ত বিষয়গুলোতে ভালো ক্যান্ডিডেট পাওয়াই যায়নি এবং বলা হচ্ছে রিপোর্ট একটা যে কাট অফও খুব কম গেছে। সে কারণে সরকার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা ব্যবস্থাকে মজবুত এবং জোরালো করার জন্য শুধু মেধাবীদের গুরুত্ব দেওয়া হবে এবং সেটা যে কোনো রাজ্যের বাসিন্দাই আমাদের এখানে আসতে পারে। শুধু একটা বিষয় তারা করে দিয়েছিল, যাতে বিহারি যে সমস্ত পরীক্ষার্থী আছে তাদের যাতে খুব রাগ না হয়, সেটা হলো যে শুধুমাত্র জেনারেল কাস্ট হিসাবেই অ্যাপ্লাই করতে পারবে অন্য রাজ্যের ক্যান্ডিডেটরা। অর্থাৎ তুমি অন্য রাজ্যে SC হতে পারো, ST হতে পারো, OBC হতে পারো, বাট তুমি যখন বিহারের পরীক্ষাতে অ্যাপ্লাই করবে তোমাকে সংরক্ষণের কোনো সুবিধা দেওয়া হবে না, তোমাকে জেনারেল কাস্ট হিসাবেই ফর্মটা ফিল আপ করতে হবে। তো এই হলো পুরো বিষয় এবং সেটা নিয়ে বেশ একটা গোলমাল হয়েছিল বিহারে। আমরা যদি দেখি সেটা নিয়ে বিহারে বেশ আন্দোলন, একটা রাজনৈতিক পরিস্থিতি তৈরি করার চেষ্টাও হয়েছিল, কিন্তু সেই সময় সরকার যুক্তি দেখিয়েছিল। কি সেই যুক্তি? যে কারণে ডোমিসিয়াল নীতি আজও কিন্তু লাগু নেই বিহারে, ঠিক আছে? এখনও পর্যন্ত যে কোনো রাজ্যের স্টুডেন্ট কিন্তু সেখানে অ্যাপ্লাই করতে পারে। যুক্তিটা কি, ভালো করে বুঝতে হবে এই পয়েন্টগুলো। সবার প্রথমে বলা হয় যে বিহার শিক্ষক নিয়োগের যে ইতিহাস তাতে যদি আমরা দেখি 1994, 1996 এবং 2000 সালে প্রচুর পরিমাণে শিক্ষক নিয়োগ হয়েছিল এবং তারপর
2012 সালে প্রায় 1,68,000, হ্যাঁ সংখ্যাটা মনে রাখো, একমাত্র 2012 সালে 1,68,000 শিক্ষক নিয়োগ বিহারে হয়। সেই সময় কোনো রকম ডোমিসিয়াল নীতি চালু ছিল না এবং দেখা গেছে এই 1,68,000-এর মধ্যে 3,000 ক্যান্ডিডেট অন্য রাজ্যের। তাই এতগুলো বিহারের শিক্ষক নিয়োগের ইতিহাসে 1994, 1999, 2000 এবং 2012 কোনোবারেই ডোমিসিয়াল নীতি ছিল না। তাই এবারেও আমরা রাখলাম না। এবং আরও একটি বড় যুক্তি, সেটা কি না, বলা হচ্ছে যে আমাদের কনস্টিটিউশন, সংবিধানের, ঠিক আছে, আমরা যদি আর্টিকেল নাম্বার 16 এটাকে খুব ভালো করে দেখি, আমি এই কথাগুলো বলছি কিন্তু খুব রিসার্চ করে, ভালো করে শুনবে, প্রয়োজনে মিলিয়ে নেবে। আর্টিকেল নাম্বার 16 যদি আমরা দেখি, সেখানে স্পষ্ট বলা আছে ঠিক এই কথাটা, যে রাজ্যের অধীনে যে কোনো চাকরির পরীক্ষা বা নিয়োগের ক্ষেত্রে ধর্ম, বংশ, জাতি, লিঙ্গ, জন্মস্থান বা বাসস্থান কখনোই বিভেদ সৃষ্টি করতে পারে না, বা নিয়োগের ক্ষেত্রে কোনো রকম বিভেদ করা যাবে না, একটা স্পষ্ট বলা আছে। অর্থাৎ যদি সত্যি সত্যি ডোমিসিয়াল নীতিকে লাগু করা হয় বা যে সমস্ত রাজ্য লাগু করার চেষ্টা করছে, পুরোটাই কিন্তু অসংবিধান একটা কার্যকর হবে। সেই কারণে ডোমিসিয়াল নীতিকে পুরোপুরি ব্যান করে দেওয়া হলো বিহারের বুকে এবং উন্মুক্ত করে দেওয়া হলো সমস্ত রাজ্যের মেধাবীদের, যে কেউ এসে তাদের নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যে বিষয়টা বুঝলাম, তাতে কিন্তু ডোমিসিয়াল নীতি চালু হওয়াটা যুক্তিযুক্ত নয় এবং সবথেকে বড় কথা অসাংবিধানিক একটা প্রক্রিয়া, সম্পূর্ণ রাজনৈতিক একটা কার্যসিদ্ধির প্রক্রিয়া। আর যাই হোক, গায়ের জোরে কিন্তু সংবিধান বদলানো যাবে না, নিয়ম বদলানো যাবে না। তাই যারা খুব টেনশানে আছো, আমি তাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই। সোশ্যাল মিডিয়াতে কিছু মানুষ হাসি মজা করে ওড়াচ্ছে, তারা তো জানে না তোমার কষ্টটা কোথায়। তারা কেউ কেউ সরকারি চাকরি করে, কেউ কেউ বই লিখছে, তাদের তো দেওয়ালে আর পিঠ থেকে যাচ্ছে না। তারা বুঝবে কি করে তোমার কষ্টটা? আমি কি ঠিক বলছি? আমি কি বুঝতে পেরেছি তোমার কষ্টটা? আমি জানি গত দুদিন ধরে তুমি হন্যে হয়ে এরকম একটা ভিডিও খুঁজছো যেখানে ইন ডিটেলস তোমাকে সমস্তটা জানানো হবে, কিন্তু কোনো ইউটিউব চ্যানেল, কোনো টিচার, কোনো ইনস্টিটিউশন সেটা করতে পারেনি। সেই জন্যে ইন ডিটেলস অথেন্টিক রিসার্চ বেস আমি একটা তথ্যমূলক ভিডিও তোমার জন্য এনেছি। যদি ভালো লেগে থাকে এই তথ্যগুলো, অবশ্যই লাইক করে দিও। তবে এখনও কিন্তু ভিডিও শেষ হয়নি, কারণ এখনও অনেকগুলো পয়েন্ট বাকি আছে। এবার নেক্সটে ডোমিসিয়াল তো তুলে দিল, সব ঠিক ছিল, তাহলে পুনরায় ডোমিসিয়াল এই প্রসঙ্গটা কেন? ঠিক আছে, বলে রাখি, এই ডোমিসিয়াল প্রসঙ্গটা মূলত এই লাস্ট যে শিক্ষক নিয়োগটা হয়েছে তারপর দেখা যাচ্ছে। কি দেখা যাচ্ছে না, বেশ কিছু অন্য রাজ্যের বাসিন্দা বিহারে এসে নকল সার্টিফিকেট বিহারের বাসিন্দা বলে চালিয়ে দিয়েছে এবং দিয়ে সে এসসি বা এসটি কোটা, সংরক্ষণ ইত্যাদি সুবিধা পেয়ে সে অলরেডি আমাদের মানে ঢুকে গেছে চাকরিতে। এবার দেখা যাচ্ছে কি, তার কাছে ডোমিসিয়াল সার্টিফিকেট আছে, অথচ মাধ্যমিকের সার্টিফিকেটটা অন্য রাজ্যের, উচ্চ মাধ্যমিকের সার্টিফিকেটটা অন্য রাজ্যের, বিএ পাশের সার্টিফিকেটটা অন্য রাজ্যের, অথচ বিহারের ডোমিসিয়াল সার্টিফিকেট আছে। তাহলে এটা জালিয়াতি হয়েছে। এই জালিয়াতি কিন্তু পরীক্ষার্থী করেছে, কিন্তু পরীক্ষার্থীর থেকে বেশি দোষী বিহারে যারা এই জাল সার্টিফিকেটটা প্রোভাইড করেছে সেই সমস্ত সরকারি অফিসার। বোঝাতে পারলাম তো? এটা যখন ধরা পড়ছে তখন স্বাভাবিকভাবে বিহারের পরীক্ষার্থীরা তাদের যে একটা ক্ষোভ সেটাকে উগড়ে দিচ্ছে। বোঝাতে পারলাম? নেক্সট আরেকটি খুব বুদ্ধি দিয়ে খুব ভালোভাবে প্রসঙ্গটা শুনবে। আমরা কি জানি, সিটেট পাশ করতে গেলে 90 মার্কস থাকতে হবে, কিন্তু যারা সংরক্ষণের তালিকাভুক্ত তাদের গ্রেস দেওয়া হয়, তাতে 83তেই তাদের সিটেটটা হয়ে যায়। কিন্তু
এই যে সিটেট পাস করেছে, ওই যে রেজাল্টটা দেখে তো বোঝা যায় যে সিটেট পাস করেছে। আমি যখন পশ্চিমবঙ্গ থেকে গিয়ে ওখানে অ্যাপ্লাই করছি, আমাকে অ্যাজ এ জেনারেল অ্যাপ্লাই করতে হবে, কিন্তু আমার কাছে সিটেট পাসের সার্টিফিকেট আছে, আমি এসসি, আমার নাম্বার কত 83, তাহলে ওই 83 সিটেট পাসের নাম্বারটা বিহারের জন্য কিন্তু 90 লাগবে, কারণ বিহারে তুমি এসসি কি তুমি এসটি এই সংরক্ষণটা দেখবেই না। কিন্তু যেহেতু সিটেট পাসের সার্টিফিকেট আছে, বিহার সরকারও কিছু বলতে পারছে না। ফলত এই কয়েকটা প্রসঙ্গ এবং মূলত এই যে জালিয়াতি ডোমিসিয়াল সার্টিফিকেট তৈরি করা, এই বিষয়টা নিয়ে দেখা গেছে বেশ কিছু এরকম জালিয়াতি মানুষজন ধরা পড়েছে। তো সে কারণে যারা যারা অন্য রাজ্যের চাকরি পেয়েছিলেন তাদের প্রত্যেকের কিন্তু আবার এই ফর্ম মানে সমস্ত জিনিসটা ডকুমেন্টস আবার ভেরিফিকেশান করতে তারা ডাকছে, এরকম একটা প্রসঙ্গ শোনা গেছে। তো এই বিষয়টা, এই প্রসঙ্গ আসার জন্যে আবার এই যে দাবিটা জোরালো হয়েছে যে না, ডোমিসিয়াল সিস্টেমটা চালু করতে হবে, এবং সেটা কিন্তু সরকার বলছে না। এই যে আমরা চারিদিকে দেখতে পাচ্ছি না, ফেসবুক, ইউটিউব, সবাই যে যার মতো একটা বলে যাচ্ছে, তার মূল ভিত্তিটা কি জানো? এটা এই জিনিসটা, ঠিক আছে? কি দেখো, এটা কিন্তু সরকারের কাছে আবেদন জানিয়েছে। কারা আবেদন জানিয়েছে? না, সমস্ত বিহারকে অভ্যর্থী। সরকার নিজে থেকে কিন্তু এই নোটিশ পাবলিশ করেনি। সরকারের কাছে আবেদনপত্র দেওয়া হয়েছে বিহারের পরীক্ষার্থীদের তরফ থেকে। কি আবেদনপত্র? না, এই যে টিআরই 3.0 যে পরীক্ষাটা হতে চলেছে, সেখানে পুনরায় ডোমিসিয়াল নীতি চালু করা হোক, এই দাবি। দেখো একটা কথা বলি, আমরাও তো বহুদিন ধরে আন্দোলন করছি, এসএলএসটি হোক, আমরাও এরকম অনেক কিছু জমা দিচ্ছি, হচ্ছে কি? তো সরকার যদি চায় তবে হবে। এবার বিশেষ করে এই সমস্ত ক্ষেত্রে সরকারকে নিয়ম নীতি মেনে একটা খসড়া তৈরি করতে হয়, না হলে ওই আমাদের মতো প্রাইমারি নিয়োগ, আপার প্রাইমারি নিয়োগের মতো কেসের পর কেস, ডেটের পর ডেট, ডেটের পর ডেট, আলটিমেটলি নিয়োগটা কোনো দিন হবে না। কিন্তু এই সরকার সেটা কখনোই চাইবে না, কারণ যদি ডোমিসিয়াল নীতি সম্পূর্ণভাবে চালু করা হয় তাহলে কিন্তু আর্টিকেল 16কে ওভারল্যাপ করা হবে, মানা হবে না। বিষয়টা মাথায় ঢুকিয়ে রাখো, দিস ইজ ফ্যাক্ট। আমাকে আবেগ দিয়ে নয়, আমাকে বিবেক দিয়ে কথা বলতে হবে, ফ্যাক্ট নিয়ে কথা বলতে হবে, ঠিক আছে? তাই আন্দোলন যাই হোক, যত কিছুই হোক, রাজনৈতিক ফয়দা তোলার চেষ্টা করুক একটা সরকার, সে সবসময় চাইবে আমার শিক্ষক নিয়োগটা সঠিকভাবে হোক, সঠিক প্রসেসে হোক, কারণ তা না হলে আগামী ভোটটা তারা পাবে না। আর মনে রেখো, আগামী 25-এ বিহারে ভোট, তাই সরকার কখনোই অসাংবিধানিক বা নিয়মের বিরুদ্ধে গিয়ে কোনো কাজ করবে না। সো বোঝা গেল যে কেন পুনরায় ডোমিসিয়াল নীতির প্রসঙ্গ আসলো এবং কেন এই চর্চাটা ফেসবুক, ইউটিউব সব জায়গাতে চলছে। আসলে ডোমিসিয়ালের ওই যে সার্টিফিকেটের কিছু কারচুপি করা হয়েছে লাস্ট নিয়োগে, সেটার জন্য প্রসঙ্গ শুরু হয়েছে এবং সেই স্ফুলিঙ্গ থেকে অগ্নির আকার ধারণ করানোর চেষ্টা করছে বিহারের পরীক্ষার্থীরা। ঘাবড়াবার কিছু নেই, ঠিক আছে? কারণ এটা আজকে প্রথম নয়, গত বছর যখন ফার্স্ট ঘোষণা করা হয় তখনও কিন্তু এই পরিস্থিতি তৈরি হয়েছিল। সরকার কঠোরভাবে বলেছিল না, আমরা এটা করব না। বোঝা গেল? নেক্সট, বিপিএসসি টিআরই 3.0-তে এই নীতি লাগু হবে কি? যারা বলছে না আর স্টেট দিতে যাব না, আমি তাদের বলছি এই ভুলটা ভুলেও করো না। কেন এই কথা বলছি? কারণ যে নিয়োগ হয়ে যাচ্ছে, যার প্রক্রিয়া শুরু হয়ে গেছে, অলরেডি ফর্ম ফিল আপ হয়ে গেছে, তাদের জন্য পুরনো নিয়মটাই লাগু থাকবে। তাই যেহেতু এস্টেটের ফর্ম ফিল আপ হয়ে গেছে, এস্টেটের ফর্ম এই কারণেই ফিল আপ করা, টিআরই পরীক্ষা দেওয়াটাই তাদের কিন্তু আসল উদ্দেশ্য। এবং এই যে টিআরই 3.0 তারও কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। তাই আমি তোমাদের বলছি, টিআরই 3.0, টিআরই 4.0-তে ডোমিসিয়াল নীতি কার্যকর হওয়ার কোনো সম্ভাবনা নেই। কারণ প্রথমত বলি, টিআরই 3.0 তার পরীক্ষা
হয়ে গেছে, রি এক্সামিনেশান ডেট দিয়েছে, তার মানে ফর্ম ফিল আপ থেকে শুরু করে সব কিছু হয়ে গেছে। এই মুহূর্তে নতুন নিয়ম লাগু করলে জনস্বার্থ মামলা হবে, নিয়োগ স্থগিত হয়ে যাবে। এটা কখনোই সরকার চাইবে না, কারণ 2025-এ ভোট, তার আগে প্রচুর নিয়োগ করাতে হবে সরকারকে। নেক্সট, টিআরই 4.0তেও এটা অ্যাপ্লাই হওয়ার সম্ভাবনা খুব কম, খুব কম, খুব কম, নেই বললেই চলে। কেন বলছি? এস্টেটের অলরেডি ফর্ম ফিল আপ হয়ে পরীক্ষা হয়ে গেছে, ঠিক আছে? তো এস্টেট আর টিআরই কিন্তু আলাদা কিছু না। এস্টেটটা হচ্ছে ফার্স্ট স্টেজ, টিআরইটা হচ্ছে সেকেন্ড স্টেজ। তাই প্রথম স্টেজে যারা উন্নীত হয়ে গেছে, অলরেডি ঢুকে গেছে, সেই নিয়মটাই কিন্তু টিআরই 4.0তে চলবে। তাহলে অদূর ভবিষ্যতে কি হবে? টিআরই 5.0 সেটা যবেই হোক, সেখানে কি তাহলে স্যার ডোমিসাইল লাগু হওয়ার সম্ভাবনা আছে? আবারও বলছি, নীতিগত দিক থেকে সম্ভাবনা নেই, জিরো। কারণ 1 বছর আগেও এটা নিয়ে রীতিমতো আগুন জ্বলেছিল বিহারে, সরকার দমন করেছিল এবং সরকার সংবিধানের নিয়মকে মেনেছিল, ঠিক আছে? এবং এই প্রসঙ্গে আমি জানিয়ে রাখি যে আসলে এটা রাজনীতির খেলা, ঠিক আছে? এই যে কিছুদিন আগে আমাদের ভোট হলো, সেই ভোটের ঠিক আগে প্রচারে গিয়ে তেজস্বী যাদব তিনি বলেছিলেন যে এই যে ডোমিসাইল লেকার 90% বিহারিও কো দেঙ্গে রোজগার, অর্থাৎ উনি প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিলেন যে আমি ডোমিসাইল লাগু করব। একটা ইম্পর্টেন্ট জায়গা, ভালো করে বুঝুন, উনি কিন্তু কখনোই বলেনি যে 100% নিয়োগের ক্ষেত্রে ডোমিসাইল থাকবে, কারণ সংবিধানকে অবমাননা করা হবে। উনি নিজে প্রতিশ্রুতি দিচ্ছেন 90%, কারণ উনিও বোঝেন ব্যাপারটা। আর আমরা না বুঝেই বাঙালি ছাত্রছাত্রীদেরকে খিল্লি করছি, আর কিছু হবে না, আর কিছু হবে না, হবে না, হবে না, রব তুলে দিচ্ছি। কিন্তু কি করে হবে, কি করে হতে পারে, কি করে আশা দেখানো যেতে পারে, তার পথ দেখাচ্ছি না। সমস্যা এখানেই, ঠিক আছে? তো এটা ঘোষণা করেছিলেন, আলটিমেটলি হয়নি। আর আমি বলছি হবে না। কেন হবে না, কেন এত জোর দিয়ে বলতে পারছি? এই প্রসঙ্গ আজকে নতুন নয়, এটা বহুদিন ধরে হয়ে আসছে। এবং বলে রাখি, একটু গুগল করে, একটু রিসার্চ করে দেখবে, ঠিক আছে? যতবারই কোনো না কোনো রাজ্য এরকম কেস ফাইল করেছে, প্রথমে হাইকোর্ট, সেখান থেকে সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টে গিয়ে হেরেছে প্রতিবার, একবারও কিন্তু জিততে পারেনি। লাস্ট ঝাড়খণ্ড এটা করেছিল এবং তারাও সুপ্রিম কোর্টে গিয়ে কিন্তু এই কেসটা হেরেছিল। বোঝাতে পারছি? এবার 2-1 জায়গাতে এখনও তারা করছে। যদি জনস্বার্থ মামলা হয় 2-1টা রাজ্যের ক্ষেত্রে, যখনই জনস্বার্থ মামলা হবে বাধ্য হয়ে তাকে এই নিয়মটা বন্ধ করতে হবে। তাই যারা ডোমিসাইল এই বিষয়টা নিয়ে, ঠিক আছে, খুব চিন্তিত, আমি তাদেরকে বলবো চিন্তার কোনো কারণ নেই। পড়তে থাকো, লড়তে থাকো, নিজের জীবন গড়তে থাকো। স্বপ্ন যেটা দেখতে শুরু করেছো, সেই স্বপ্নটাকে কিছুতেই বন্ধ হতে দিও না। যারা ইতিমধ্যে এস্টেট দিয়ে বসে আছো, এস্টেট দিয়ে চলে এসছো, আমি শিওর তাদের বেশিরভাগ এস্টেট যে পাশ করে যাবে এটা নিশ্চিত, তারা বুঝে গেছো। তাদের উদ্দেশ্যে বলি, বিপিএসসির প্রস্তুতি কিন্তু এখন থেকে শুরু করে দাও, কারণ আগামী 24শে আগস্ট বিপিএসসির পরীক্ষা। হ্যাঁ, 24 থেকে 30শে আগস্টের মধ্যে পরীক্ষা। সো হাতে কিন্তু হাতে গোনা আর 2 মাস সময় আছে। এই 2 মাসেই খুব ভালো করে প্রস্তুতি করা যায়, এই 2 মাসেই চাকরিটা ছিনিয়ে আনা যায়। এবং সেই বিপিএসসির চাকরিটা মনে রেখো, শুধু লেখা পরীক্ষা পাশ করলেই চাকরি, কোনো রকম কোনো ইন্টারভিউ নেই। তাই এই 2 মাস তুমি যদি সঠিকভাবে নিজেকে প্রস্তুত করতে পারো, তাহলে অবশ্যই বিপিএসসি টিআরই 4.0তে তোমার চাকরি নিশ্চিত। সো ঘরে বসে না থেকে পড়াশুনো শুরু করো। বৃথা ফেসবুক স্ক্রল না করে বইয়ের পাতাতে স্ক্রল করতে থাকো, স্টাডি মেটেরিয়াল স্ক্রল করতে থাকো, বিএসএসসিআই অ্যাপ স্ক্রল করতে থাকো। আর তোমাদের এই সাকসেস জার্নিতে আমি থাকবো তোমাদের সঙ্গে। তোমাদের জন্যে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে আগামী রবিবার। হ্যাঁ, আজকে রবিবার, আগামী রবিবার থেকে বিপিএসসির নতুন ব্যাচ শুরু হচ্ছে, টার্গেট বিপিএসসি টিআরই 4.0।
এই কোর্সে প্রতিবারের মতোই নানান ফিচার্স থাকছে এবং সবথেকে বড় কথা এই কোর্সে সপ্তাহে 7 দিনে থাকছে টোটাল 8টা ক্লাস। জেনারেল থেকে সাবজেক্ট সমস্ত কিছু কভার করব আমরা এই কোর্সের মধ্যে। ইতিমধ্যে আমাদের অ্যাডমিশন প্রক্রিয়া শুরু হয়েছে। যারা যারা আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে নিজের প্রস্তুতি করতে চাইছো অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করো। বলে রাখি এই কোর্সে সমস্ত ফিচার্সের পাশাপাশি সপ্তাহে 7 দিনে থাকবে 8টি ক্লাস। আমি গ্যারেন্টি দিয়ে বলছি পশ্চিমবঙ্গে অনেক ইনস্টিটিউট আমাদের আগে থেকেই কোর্স লঞ্চ করে দিয়েছে, এখন তারা আমাদের দেখে বেশি বেশি ক্লাস দেবে, আমাদের দেখে তারা কোর্স ফিস কমাবে, আমি গ্যারেন্টি দিলাম। এবং বলছি চ্যালেঞ্জেস প্রাইজে আমরা এই কোর্সটা এনেছি তোমাদের জন্য। তোমাদের জন্যে এই কোর্সটা আমরা লঞ্চ করলাম, ঠিক আছে? তো যারা বিপিএসসি 4.0 এটার জন্যে প্রস্তুতি নিতে চাইছো, কোর্স ফিস থেকে ক্লাস A to Z ইচ অ্যান্ড এভরিথিং জানার জন্যে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করো। আমি বলে রাখলাম খুব কম স্টুডেন্ট নেব, কারণ এই প্রথমবার বিএসএসসিআই বিপিএসসির জন্যে পড়াচ্ছে। এটা আমাদের কাছে একটা চ্যালেঞ্জিং ব্যাচ। এই ব্যাচের সাকসেসের ওপরে নির্ভর করবে আগামী দিনে বিএসএসসিআই বিপিএসসিতে কতটা অবদান রাখতে পারছে। ঠিক যেভাবে 2022-এর প্রাইমারি টেটের প্রথম ব্যাচ আমাদের ছিল চ্যালেঞ্জিং ব্যাচ, তারপর থেকে ব্যাক টু ব্যাক সাকসেস এসছে, ঠিক সেরকমভাবেই এই ব্যাচটা আমরা রান করছি, ঠিক আছে? তাই যারা এই ব্যাচে ভর্তি হতে চাইছো অবশ্যই যোগাযোগ করো। সিট লিমিটেড, আমি আবারও বলছি গরুর গোয়ালের মতো সবাইকে ভর্তি নেব না, ঠিক আছে? কারণ এটা চাকরি পাওয়ানোর পরীক্ষা, ভবিষ্যৎ গড়ার পরীক্ষা, তোমার কেরিয়ার তৈরি করে দেওয়ার পরীক্ষা। এটা শুধু তোমার পরীক্ষা নয়, এটা আমার পরীক্ষা, আমাদের ফুল টিমের পরীক্ষা। প্রায় 15 থেকে 16 জন এডুকেটর থাকবে তোমাদের পুরো এই কোর্সে, এবং সপ্তাহে 8টি করে ক্লাস আমরা দেব তোমার জন্যে। সো যারা ডোমিসিয়াল নীতি নিয়ে খুব চিন্তিত ছিলে, আশা করি চিন্তাটা কমেছে। দেখো আমি ফ্যাক্টে বিশ্বাস করি, আমি অথেন্টিক ইনফরমেশানে বিশ্বাস করি। সবার আগে বলাটা মহতের কাজ নয়, অথেন্টিক ইনফরমেশানটা সবার আগে সঠিকভাবে পরিবেশন করাটাই একটা প্রতিষ্ঠানের কাজ। সো আমরা সেটাই করার চেষ্টা করলাম। কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে জানান দিও, কমেন্টে জানিয়ে রেখো এরকম ভিডিও আগে দেখেছো কি না। যারা এটা নিয়ে খুব চিন্তিত একবার একটু শেয়ার করে দিও, যাতে সঠিক ইনফরমেশান, অথেন্টিক ইনফরমেশান সহজে তার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, ভালো থেকো।